নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশাকর্মীদের বিক্ষোভ সিউড়িতে। বাংলার বাড়িসহ বিভিন্ন প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি পানীয় জল না পৌঁছানোয় কাজ বন্ধ তাঁতিপাড়ায়। স্কুলের শিক্ষকের বদলি নিয়ে ছাত্রদের বিক্ষোভ সিউড়িতে। ইলেকট্রিক শক খেয়ে এক ঠিকাকর্মীর মৃত্যু পাইকরে। কারবালা নগরে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বোলপুরে। এবার সংবাদ বিস্তারিত। 15,000 টাকা সাম্মানিক ভাতা বৃদ্ধি। 65 বছরের আগে কোনো আশাকর্মীর মৃত্যু হলে তাকে 5 লক্ষ টাকা সাহায্য সহ একাধিক দাবিতে আশাকর্মীরা সিউড়ি প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে বসে। তাদের দাবি, প্রশাসন তাদের নিয়ে ছিনিমিনি খেলছে। জেলা শাসকের মাধ্যমে তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর দাবি জানানো হয়। তাদের এই দাবিগুলি পূরণের জন্য আজ অবধি নিয়ে 38 দিন ধরে আন্দোলন চলছে। তাদের আরও বক্তব্য, আমাদের এই দাবিগুলি পূরণ না হলে আমরা কাজে যোগদান করব না। তাতে অনেক মায়েদের ও শিশুদের কষ্ট হচ্ছে আমরা জানি, তার সত্ত্বেও আমাদের কিছু করার নেই। এদিন আশাকর্মীদের তরফ থেকে জানানো হয়, এসেছি ডিএম স্যারের কাছে। আমাদের যে কর্মসূচি, আমরা ডিএম স্যারের কাছে এটা জানতে এসেছি যে উনি আমাদের জন্য কি ভাবছেন। প্রশাসন আমাদেরকে নিয়ে এত বিড়ম্বনায় ফেলছে কেন। আমাদের 21 তারিখে সিএম ম্যাডাম বলেছিলেন ওনারা আমাদের সাথে স্বাস্থ্য ভবন আলোচনায় বসবেন, তারপরেও আমাদের এত অত্যাচার করা কেন হলো। এই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল ডিএম অফিসে এসেছি এবং আমরা ডিএম স্যারের কাছে অবশ্যই দেখা করব। উনি আমাদের কোনো এডিএম এর সাথে আমরা দেখা করব না। আমরা ডিএম স্যার যতক্ষণ না আমাদের দেখা করছেন, আমাদের এই বিক্ষোভ মিছিল এখানে অবস্থান থাকবে। সাথে সারা দিন হোক রাত হোক, উনি আমাদের না দেখা করলে আমরা এখান থেকে যাব না। আমাদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে এবং আমাদের যে আশাকর্মীদের 65 বছরের আগে যে এত আশাকর্মীর মৃত্যু হচ্ছে, সেই মৃত্যু এই 65 বছরের আগে যদি কোনো আশাকর্মীর মৃত্যু হয়, সেই 5 লক্ষ টাকা যেন সেই আশাকর্মীর পরিবারকে দেওয়া হয়। এটা আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর হচ্ছে এই ভাগে ভাগে বেতন আমাদের দেওয়া চলবে না। যেটা আমাদের ভাগে ভাগে দেওয়া হচ্ছে সেটা আমাদের খুবই সমস্যার মধ্যে পড়ছে আশাকর্মীরা, কারণ প্রত্যেক জনের টাকা কম, সেটা আমরা মাসে মাসে দিতে চাই এবং আমাদের যে বাকি যে বিলগুলো বাকি আছে সেগুলো অবিলম্বে যেন আমাদের দিয়ে দেওয়া হয়। আমরা সিউড়ি স্বাস্থ্য জেলার প্রত্যেকটা আমাদের 11টা ব্লক আছে এবং 4টে পৌরসভা আছে এখানে। আমরা কিছুদিন আগেই ডিএম স্যারের এখানে ডিএম স্যার রাস্তা এখানে উনি বেরোচ্ছিলেন, তখন দেখা হয়েছে, কিন্তু উনি একজন এডিএম স্যারের সাথে দেখা করতে দিলেন। উনি কিচ্ছু জানেন না এই বিষয়টা। সব থেকে দুঃখের বিষয় যে আমাদের 5,250 টাকা আমরা পাই, সেটা কি ডিএম দপ্তর জানে না? উনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমরা কত টাকা পান, মাসিক বেতন আপনাদের কত। তো এটাই আমাদের দুঃখ যে আমাদের 5,250 টাকায় কি সংসার চলে? আজকের যুগে এত যে জিনিসের দাম বেড়েছে, তাহলে সেই টাকায় যদি সংসার চলতো, তাহলে ওনারা দেখিয়ে দিন যে ওনাদের যদি 4 মাস বেতন বন্ধ থাকে, ওনারা কি এইভাবে থাকবেন? ওনাদের যদি 4 মাস এরকম ভাবে বেতন বন্ধ থাকতো। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? আমাদের দাবি না মানলে আমাদের যতদিন পারবো আমরা ততদিন কর্মবিরতি চালিয়ে যাব। আমাদের কর্মবিরতি চলছে, চলবে। আমাদের এখন 38 দিন চলছে। আজকে আমাদের 38 দিন চলছে। আমার নাম মাধবী সিংহ। আমি পশ্চিমবঙ্গে আশাকর্মী ইউনিয়নের বীরভূম জেলার সেক্রেটারি এবং রাজ্য কমিটির মেম্বার। সব থেকে বড় কথা, আমাদের এই বেগুনি রং, এই রংকে যে আমরা দেখিয়েছি, সেই রঙের অমর্যাদা যে আমরা পেয়েছি, তার প্রতিবাদ আজকে আমরা সেই বিক্ষোভ মিছিল আমরা ডিএম অফিস অব্দি নিয়ে যাব। এটাই এই শুরু হবে, ডিএম অফিস অব্দি বিক্ষোভ মিছিল আমরা নিয়ে যাব, সবাই দলে দলে একদম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা
চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম নার্সারি থেকে চতুর্থ শ্রেণী, দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা যদুরাই উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের ভার্চুয়ালি শিলান্যাস করলেন হুগলি জেলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা আনুষ্ঠানিকভাবে আজ বুধবার 28শে জানুয়ারি বিভিন্ন জেলাতেও এই বাংলার বাড়ি 4 প্রকল্পের সুবিধা পেতে প্রায় 53,000 মানুষকে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক রূপে কাজল শেখ, বীরভূম জেলা পুলিশ সুপার আমান দেব, জেলা শাসক ধবল জৈন প্রমুখ। এছাড়াও 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সাধারণ বীরভূম জেলার 1 নম্বর ব্লকের প্রাপকেরা এদিন কৃষি যন্ত্রপাতি সহ বাংলার বাড়ি পাট্টা একাধিক সুবিধা প্রদান কর্মসূচির মাধ্যমে মানুষকে তুলে দেওয়া হয়। সোনার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুর থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন ব্লকে যারা বাংলার নাগরিক আছেন তাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। যেমন বীরভূম জেলার ক্ষেত্রে যদি আমি বলি, বীরভূম জেলা আপনারা জানেন এটা কৃষি নির্ভরশীল জেলা। বীরভূম জেলা কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি শস্য বীমা প্রকল্পের যে আছে সে প্রকল্পের আওতায় 31,214 জন কৃষক তাদের অ্যাকাউন্টে আজকে শস্য বীমার টাকা দেওয়া হলো, যেটা হচ্ছে 22.38 করোড় টাকা। আপনারা জানেন কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, বাংলা আবাস যোজনা টাকা দেয়নি, 100 দিনের কাজের টাকা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বাড়ি বাড়ি পানীয় জল না পৌঁছানোয় কাজ বন্ধ করে দেওয়া হলো বীরভূম জেলার তাঁতিপাড়ায়। পশ্চিমবঙ্গ সরকারের জল স্বপ্ন প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে সারা জেলা জুড়ে। কিন্তু এই পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছাতে গিয়ে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের প্রযুক্তিগত ত্রুটি থাকার জন্য রাস্তাঘাটের অবস্থা যেমন খারাপ করে দিচ্ছেন বলে অভিযোগ, তেমনি বিভিন্ন জায়গায় বাসিন্দারা অভিযোগ করেছেন এই প্রকল্পে দায়িত্বে থাকা কর্মীরা একটি পাড়া ও একটি সংসদের সমস্ত বাড়িতে একসাথে কল না বসিয়ে কিছু কিছু বাড়িতে জলের কল বসিয়ে দিয়ে তাদের দায় সারছেন এবং মাসের পর মাস রাস্তাঘাট বেহাল করে দিয়ে তারা বেপাত্তা হয়ে যাচ্ছেন।
তাই বীরভূমের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীনগর পাড়ার বাসিন্দারা বাড়িতে বাড়িতে পানীয় জলের কল না পেয়ে কাজ বন্ধ করে দিলেন ঠিকাদারদের। ঠিকাদারের সাথে স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করলেও ঠিকাদার বাসিন্দাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। বিশেষ করে কবে নাগাদ রাস্তাঘাট ঠিকঠাক হবে, কবে নাগাদ তাদের পাড়ায় সমস্ত বাড়িতে পানীয় জল কল বসানো হবে, স্বভাবতই বাসিন্দারা বিক্ষুব্ধ তিতবিরক্ত হয়ে এই কাজ বন্ধ করে দেন। অন্যদিকে এই বিষয়ে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর স্বীকার করে নিয়েছেন, এই প্রকল্পের সাথে যুক্ত ঠিকাদার সংস্থার কিছু প্রযুক্তিগত ত্রুটি থাকায় এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি শীঘ্রই এই বিষয়ে বাসিন্দাদের সাথে এবং ঠিকাদারদের সংস্থার সাথে আলোচনায় বসবেন। এদিন তিনি আরও জানান, গতকাল চণ্ডীনগরে জল সংরক্ষণ মিশন যে প্রকল্পটার বিষয়ে যে সমস্যাটা উঠে এসেছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ওদের টেকনিক্যাল কিছু ভুল আছে অবশ্যই, তবে এই জল প্রকল্প প্রত্যেকে বাড়ি বাড়ি পৌঁছে দেবে, ঠিক আছে। ওদের কাজ এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, সবটাই সম্পূর্ণ করতে হবে, বাড়ি বাড়ি সকলকে জল পৌঁছাতে হবে। এবারে আমি তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা বলেছে যে আমাদের টাকা এখনও পর্যন্ত পৌঁছায়, আমাদের বিল এখনও পাস হয়নি, বিল আমরা পাইনি, তাই আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারছি না। কিন্তু ওদের সম্পূর্ণ যে কথাবার্তা যে পাড়ার লোকের সঙ্গে যাদের বলেছে সেটা ওদের কিছুটা ভুল ওদের আছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমি তাদের সঙ্গে কথা বলবো এবং যাতে কাজটা তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়, ঠিক আছে, সেই বিষয়টা আমি একটু দেখব। যারা কাজ এই প্রকল্পে যারা কন্ট্রাক্টর যারা কাজ করছেন তাদের টেকনিক্যালি কিছু ভুল আছে, ঠিক আছে, তো সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ খুব বড় প্রকল্প, তাড়াতাড়ি সম্ভব করার শেষ করা সম্ভব নয়। বেশ, এই বিষয়টা নিয়ে যারা দায়িত্বে আছে কাজগুলো করা তাদের সঙ্গে কথা বলবো এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমি কথা বলবো যাতে দুটোতে সেটা সমস্যাটার সমাধান হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের মূলত যে সমস্যা এই যে দীর্ঘদিন যাবৎ যে কাজটা হচ্ছে, পাইপ বসানো, জল দেওয়া, বিভিন্ন বাড়িতে বাড়িতে নলের ব্যবস্থা করে দেওয়া, সরকার থেকে ভালো উদ্যোগ, কিন্তু এই যে উদ্যোগের যার কোনো সীমা পরিসীমা নেই। এতদিন যাবৎ আমরা সাফার করে যাচ্ছি, রাস্তা আজ এও আসছে একটা কন্ট্রাক্টর, এ কিছু দূর করে যাচ্ছে, আবার কি 6 মাস পরে ও আসছে, ও করে যাচ্ছে, আবার 1 বছর পরে, আজ 2 বছর ধরে আমরা এটা নিয়ে প্রবলেমে ভুগছি। এমার্জেন্সি কোনো গাড়ি প্রবলেমে পড়লো, আমরা নিয়ে যেতে পারছি না, এর জন্য আমাদের পাড়ার কিছু মানুষের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেছে। তো এই সাফারটা কে করবে? আজ যারা কুঁড়তে এসছে সেই কন্ট্রাক্টরের যিনি ম্যানেজার, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি সদুত্তর কিছু দিতে পারলেন না। উনি বলছেন আমাদেরকে যেটুকু ফাংশন কাজ করতে দেওয়া হয়েছে শুধু টি লাগানো, টি লাগিয়ে দেবো, আমরা চলে যাব। এবার আমরা বললাম তাহলে আপনি কন্ট্রাক্টরকে দেখুন, কন্ট্রাক্টর বলছে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি যেতে পারবো না। তাহলে এর উত্তরটা কে দেবে? কার কাছে যাব আমরা উত্তরটা পেতে? আমরা যে এতদিন ধরে সাফারটা করছি তার ভুগতানটা আমাদেরকে কে করবে? না, বাড়িতে এতদিন আসলে বক্তব্যটা কি, একটা পাড়া যখন কল নেবে প্রত্যেকটা বাড়িতে কল দেওয়ার কথা, আজকে 5টা বাড়িতে দিচ্ছে, 2টো বাড়ি বাদ, আবার এলো কিছুদিন পর আবার 2টো বাড়িতে দিল, 3টে বাড়ি বাদ। তাহলে আমরা যখন কাজটা ওনারা করছেন, ওনাদেরকে বলা হলে যে আপনারা টোটালটা কমপ্লিট করে দিন, একটা পাড়া যখন ধরছেন টোটালটা কমপ্লিট করে দিন, তাও বেরিয়ে যান। তাহলে আপনাদের পাড়াতে কল বসে নেই? আপনাদের পাড়ায় না, সম্পূর্ণ হয়নি, কিছু বসেছে, পুরোটা কমপ্লিট হয়নি। আচ্ছা, ওনাদের কাছ থেকে কি আনসার পেলেন? ওনাদের কোনো আনসার পাইনি, কোনো সদুত্তর পাইনি। আনসার পেয়েছি, সেই উত্তরটাও পাইনি। উনি বলছেন আমি ম্যানেজারই করি, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই দায়িত্ব পালন করছি, কিন্তু উনি যে কি দায়িত্ব পালন করছে সেটাই বুঝতে পারলাম না। ওনাকে যে কোয়েশ্চেনগুলো করলাম, যে বললাম যে আপনার কি এখানে কিভাবে কি প্রসিডিওর আছে, কাজটা বলুন, কতদিন যাবত কাজটা চলবে বলুন, কিভাবে আমরা কতদিন এইভাবে সাফার করব, আমাদের রাস্তাটা আমরা ঠিক করার কথা। এর আগে আপনারা বললেন যে এটা গর্তটা পুড়ে গেলাম, আপনারা ফিল আপ করে দিন, আমরা টাকা পে করে দেবো। আমরা মুনিশ লাগিয়ে টাকা ঠিক করালাম, কোনো পে নেই, তারপর থেকে আর ফোনই তুলছেন না, নিজের পকেট থেকে দিয়ে। তাহলে এইগুলো কে দেখবে বলুন? না, জল বাড়িতে বাড়িতে জল হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে সমস্ত পরিকল্পনাটা বাস্তবায়িত, মানে দীর্ঘদিন যাবত নয়। এক কন্ট্রাক্টর রোড কেটে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, আবার এক কন্ট্রাক্টর আসছে আবার রোড কেটে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরা কাজটা কমপ্লিট করছে না, কেউ কাজটাকে কমপ্লিট করছে না। তাহলে আপনারা কি কাজ বন্ধ করে দিয়েছেন? একদম, যতদিন পর্যন্ত সুষ্ঠু মীমাংসা না হচ্ছে আমরা এই কাজ এখন ওপেন করতে দেবো। কোন পাড়াতে আপনি বন্ধ করেছেন? তাঁতিপাড়া চণ্ডীনগর। আপনার নাম? আমার নাম সুমন্ত দাস। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। অঙ্কের শিক্ষকের স্থানান্তরিত রুখতে বীরভূম জেলা স্কুলে বিক্ষোভ ছাত্রদের গতকাল মঙ্গলবার 27শে জানুয়ারি।
স্কুলের প্রায় 50 থেকে 60 জন ছাত্র হাতে পোস্টার নিয়ে শিক্ষকের পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, রণজয় রায় নামে ওই শিক্ষককে অন্য স্কুলে যেতে দেওয়া হবে না, এই স্কুলেই যাতে তাকে রাখা হয় সেই দাবি ছাত্রদের। স্কুলের একাধিক জায়গায় সেই পোস্টার চেটানো হয় এদিন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি সরকারি নির্দেশ, এ বিষয়ে আমাদের কোনো কিছু করার নেই। ওই শিক্ষক চলে যাওয়ার পর আরও 2 জন শিক্ষককে নিয়োগ করা হবে এই স্কুলে। এদিন স্কুল কর্তৃপক্ষ আরও জানান, বিষয়টা হচ্ছে জেলা স্কুল তো গভর্নমেন্ট স্কুল, আর গভর্নমেন্ট স্কুলের যে শিক্ষকতার চাকরিটা ট্রান্সফারেবল জব, তো দীর্ঘদিন ধরে এই ট্রান্সফার হয়নি, এখন সরকার ট্রান্সফার করছেন, তো সরকারি নিয়মে ট্রান্সফার হচ্ছে, সেখানে আমাদের তরফে তো কিছু করার নেই। সরকার যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে ট্রান্সফার গ্রহণ করতেই হয়। তো রণজয় স্যারের প্রতি ছাত্রদের আবেগ, রণজয় স্যার খুব ছাত্র দরদি ছিলেন, ফলে ছেলেরা চায় না যে স্যার আমাদের এখান থেকে যাক, তাদের আবেগের প্রশ্ন, আবেগের জায়গা থেকে তারা এটা করছে। তো সেই হিসেবে ওদের আবেদন বা আমরা যেভাবে দেখেছি তাতে যে ট্রান্সফারের নিয়মে ট্রান্সফার হয়ে গেলেও যাতে আবার সরকার এখানে ফিরিয়ে দেয়। ট্রান্সফারের তো রোটেশনে ট্রান্সফার তো হয়ই, আবার যদি পুনরায় তারা এই জায়গাতে ফিরে আসেন, আমাদের ছেলেরা সেটাই চায় আর কি। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন ছাত্রদের এই দাবির বিষয়টা? না, বিষয়টা কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর বিষয় নয়, কারণ জানানোর স্পেস আমাদের নেই, কারণ এটা সরকারি নিয়মে ট্রান্সফার হচ্ছে, আর সেখানে আমাদের তরফে আলাদা করে কিছু বলা হয়। ট্রান্সফার কি হয়ে গেছে না হবে? ট্রান্সফারের অর্ডার এসেছে। কবে কি চলে গেছে? না, জানি না, তবে এই মাসের মধ্যেই সম্ভবত রিলিজ নিয়ে যাবে। তার জায়গায় কি অন্য শিক্ষক দেওয়া হয়েছে? অন্য শিক্ষক দেওয়া হয়েছে। ছাত্রদের আরেকটা যেটা দাবি যে এমনিতে স্কুলে টিচার কম, ফলে মাঝে মাঝে এক একটা ক্লাস অফও যায়, কারণ তারা সমস্ত ক্লাসে সমস্ত টিচার অত নেই, সেখানে আরো একজন কমে গেলে আরো অসুবিধা হবে। না, রণজয় স্যার ট্রান্সফার হয়ে গেলে সেই জায়গাতে টিচার আসছে, রিলিভার হিসেবে অন্য স্কুল থেকে অন্য স্যার আসবেন, জয়েন করবেন। যতদূর আমাদের কাছে খবর, রণজয় স্যার এখান থেকে গেলে তার জায়গায় একজন টিচার তো আসছেনই, পরন্তু যেহেতু ফাঁকা রয়েছে আর একটা পোস্ট, ফলে আরেকজন অঙ্কের টিচার, মানে 2 জন অঙ্কের টিচার আসছে। সেক্ষেত্রে এই অসুবিধাটা থাকবে, এই অসুবিধাটা থাকবে না। ছেলেরা যে অসুবিধার কথা বলছে সে অসুবিধা থাকবে। আপনারা কি ছেলেদের দাবির সঙ্গে সহমত? দেখুন, এই বিষয়টা রণজয় স্যার কলেজে এর আগে 2 বা 3 বার কলেজে অধ্যাপনার কাজ পেয়েছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছায় সেটা পরিহার করেছেন, জানেন। এই স্কুলে রণজয় ছাত্র, এই স্কুলে আবার শিক্ষক, ফলে এই স্কুলকে ভালোবেসে স্কুলের ছাত্রদের সঙ্গে থাকতে চেয়ে কিন্তু বড় চাকরিতে সে যায়। ফলে কি বলি, ফলে স্কুলের প্রতি, স্কুলের মাটির সঙ্গে তার ভালোবাসার যোগ আছে, ফলে সে এখানে থাকলে সেটা তো ভালো বটেই। বা যদি অনিবার্য নিয়মে যেতে হয়, আবার যদি পুনরায় সেখানে আসতে পারে, সেটাও তো আমরা চাই। কারণ সত্যি রণজয় স্যার খুব ভালো অঙ্কের টিচার, ছাত্র দরদি, ছেলেরা খুব করে তাকে নিজের মতো করে পায়। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান, আমি সহশিক্ষক বাংলা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। ইলেকট্রিক খুঁটিতে চেপে কাজ করার সময় ইলেকট্রিক শক খেয়ে এক ঠিকাকর্মীর মৃত্যু হয় গতকাল মঙ্গলবার 27শে জানুয়ারি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটে বেলা 10:30 নাগাদ বীরভূমের মোরারই 2 নম্বর ব্লকের পাইকোট থানার ছাতিনা গ্রামে। ঠিকাকর্মীর নাম মাসুদ আলম, বয়স 40 বছর, তার বাড়ি পাইকোট থানার বিশোর গ্রামে। ঘটনার পরেই স্থানীয় পাইকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরে স্থানীয় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসেন। কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত শুরু হয়েছে। এদিন মৃত মাসুদ আলমের শ্বশুরমশাই জানান, মাসুদ আলম সম্পর্কে আমার জামাই। আজকে যে ঘটনাটা ঘটেছে কিভাবে ঘটলো? আজকের ঘটনা বলতে গেলে এই আমার জামাই এই বিদ্যুৎ মহলের সঙ্গে অনেকদিন থেকে কাজে ব্যবহৃত ছিল। তাদের তদন্ত মোতাবেক বা চাহিদা মোতাবেক আজকের থেকে ডাকা হয়। সেই ডাক মোতাবেক সে কোনো কন্ট্রাক্টর অধীনেই কাজ করে, সেই কন্ট্রাক্টরের কথার ভিত্তিতেও যায়। অন্য দিনের কাজের তুলনায় আজও কাজে গেছে। তখন সেই কাজের মাথাতে গিয়ে দেখে যে বিদ্যুতের ব্যাপার,
তখন সে যে ডাউনটা চেয়েছিল, তো হ্যাঁ হয়েছে বলি শাটডাউন, কিন্তু আসলে কিন্তু সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মারা যায়, অন্য কিছু নয়। শাটডাউন চেয়েছিল, আর অফিস বলছে কেন এই কাজটা ঘটাচ্ছে কেবল অফিসের গাফিলতির কারণে, কারণ ও শাটডাউন চাওয়ার পরে কী করে মারা গেছিল। অতএব দেখা যাচ্ছে যে শাটডাউনের গাফিলতি তাদের মানে ইচ্ছা মতন অনুপাত করে আছে, কিন্তু জামাই চাহিদা মতন তাই তাহলে কি আপনি বলতে চাইছেন এটা বিদ্যুৎ গাফিলতির জন্য যে স্টেশন হওয়া তো সম্ভব নয়। এর আগে অনেকবার কাজই করেছে, সেইভাবে কাজ খুব চালিয়ে আসছে। আর যারা এজেন্টরা ছিল তাদের কথা আমাদের কাজ করে আছে। এখন আজকাল যা পরিস্থিতি সেটুকুন শাটডাউন না থাকার কারণে, আর অফিস থেকে ও মেসেজ শাটডাউন হয়ে গেছে, কিন্তু না থাকার কারণে আমার জামাইটা মারা গেছে। এর জন্য কোনো অভিযোগ করেছেন? অভিযোগ করে আছি বলতে গেলে আমরা কর্তৃপক্ষকে আমরা চেয়েছি আমাদের এই পরিস্থিতি, তাতে আমাদের একটা কিছু একটা যাই হোক সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আজ পর্যন্ত কখনো কেউ আমাদেরকে সহযোগিতা করেনি। কোনো এজেন্সি বা বিদ্যুৎ দপ্তর আমাদের কোনো সহযোগিতা করেনি, কোনো রকম কোনো ধরনের সহযোগিতা করেনি। তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো আশা ভরসা তো দূরে এখন পর্যন্ত আমাদের সমকক্ষ হয়নি। আপনি এখন কি করতে চাইছেন? এখন আমার জামে যে পরিস্থিতি, একা ইনকাম করতে যাই করতে পারি, আর অবস্থা শোচনীয়। তার একটা স্ত্রী বা ছেলে মেয়ে সংসার, বুড়া বৃদ্ধ বাবা মা আছে, এই অবস্থাতে কাজ কাম করি। এখন এর জন্যই আমরা যে কোনো একটা আপনার বা আমরা চাইবোটা কোন জায়গায়, কেউ আমার সামনে আসেনি আমাদের এখন অবধি। ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাফেলতি, এই গাফেলতি কিন্তু কোনো মতে মেনে নেওয়া যেতে পারে না, কোনো মতে মানা যাবে না, কেউ মানবে না। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV পাইকর। বোলপুরের কাছে কারবালা নগরে রক্তদান শিবিরও সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজ বুধবার 28 জানুয়ারি সকাল থেকে এখানে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করায় অনেক মানুষজন। এছাড়াও এখানে সর্বধর্ম সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছিলেন। এদিন ভারত সেবাশ্রমের শান্তি মহারাজ জানান, এটা আমাদের খুব প্রয়োজন। রক্তদান বড়দান, এই রক্তের কোনো ধর্ম নেই, বর্ণ নেই। রক্তদান মানে জীবন দান। আপনার নাম? আমার নাম শান্তি মহারাজ। অন্যদিকে AK সুপর্ণা বলেন, আমি BK সুপর্ণা, আমি প্রজাপতিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আজ এই সুন্দর যারা আয়োজন করেছেন অত্যন্ত আমার ভালো লাগছে, কারণ এটা খুবই প্রয়োজন সংসারে, সমাজে, মানুষের জন্য বিরাট উপকারের একটা কাজ। আমি এখানে আসতে পেরেছি, তো আমি নিজেকে ধন্য অনুভব করতে পারছি। এবং রক্তদান তো মহাদান, রক্ত নিঃস্বার্থ একটা সেবা। যে রক্ত আমাদের শরীরে কাজে লাগে না, সে রক্ত দিয়ে যদি আমি কারো উপকার করতে পারি, এর থেকে বড় কাজ, বড় সেবা করতে পারি। যেন সবাইকে অনেক। অপরদিকে খানকাহে কমিটির সম্পাদক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আলী ইয়া খোস লব্বাইক ইয়া হুসাইন। আজকে আমাদের খানকায়ে কাদেরিয়া কারবালা নগরে এই রক্তদান শিবির এবং হযরত আব্বাস ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই রক্তদান হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে আমরা এই খানকায়ে কাদেরিয়ায় করছি, এবং যে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, এটা আমি হযরত আব্বাস আলাইহিস সালামের স্মরণে আমরা এইখানে তানজিমে কাদেরি হাসানী পক্ষ থেকে আয়োজন করেছি। এবং আর এর সঙ্গে সঙ্গে একটা অল ফেইথ কনফারেন্স করেছি। যেমন আপনারা জানেন, রক্ত কারণ নাই, রক্ত কোনো ধর্ম নাই, রক্তের কোনো জাত নেই, রক্ত মানব জাতির জন্য। আজকে এই মানব জাতির বার্তা দেওয়ার জন্য আমরা এই রক্তদান শিবির করেছি, এবং বিভিন্ন ধর্ম থেকে আমরা আজকে এই প্রোগ্রাম করছি, এই অল ফেইথ কনফারেন্স। আমাদের মূলত থেকে ভারত সেবাশ্রম আশ্রমের মহারাজ শান্তি মহারাজ সাহেব স্বামী নিয়ে এসছেন, আমাদের ব্রহ্মকুমারী সিস্টার BK সুপর্ণা ম্যাডাম উনি এসছেন, এবং আজকে যে আমাদের রক্তদান শিবির, এটা আমাদের ইনগ্রেশন করলেন আমাদের নানুর বিধানসভার MLA বিধানচন্দ্র মাঝি সাহেব। এবং আমরা এই খানকায়ে কাদেরিয়া পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং মানব জাতির বার্তা দিতে চাচ্ছি। এই যে অনুষ্ঠান আমরা আমাদের পীর সাহেব, আমাদের তালতলা মেদিনীপুরের পীর সাহেব হযরত সৈয়দ শাহাদাত আলী আল কাদেরী, ওনারই নেতৃত্বে, ওনারই তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা আমরা এই খানকায়ে কাদেরিয়া কারবালা নগরে করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।